নমস্কার। আজকের বিতর্ক সভার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা মানবীয় উৎকর্ষের প্রতিবন্ধক। আমি আজ সবার মতের বিপক্ষে বলতে চলেছি। প্রথমেই বলবো, আমার যে সমস্ত বন্ধুরা সবার মতের সপক্ষে বললেন তারা কুয়োর ব্যাঙের মতো না ডেকে দয়া করে বিজ্ঞানের মহাসাগরে আসুন। 1955 সালে জন ম্যাকার্থি সাহেব যখন এআই এর কথা প্রথম ভেবেছিলেন, তিনি কল্পনা পর্যন্ত করেননি যে এআইকে এভাবে কিছু লোক পিছনে টেনে ধরার চেষ্টা করবে। কলম্বাস যদি আজ মহাসাগরের জলকে ভয় পেয়ে জলে না নামতেন, তাহলে পৃথিবীর অর্ধেকটা আমাদের অজানা রয়ে যেত। কুয়োর ব্যাঙ হয়ে থেকে সূর্যের গ্লিটারিং দেখে কোনো লাভ নেই। মহাসাগরে সে গ্লিটারিংটা দেখুন, দেখবেন সূর্যটা কত সুন্দর। এআই কি? এআইকে আপনারা যতটা ভয়ঙ্করভাবে ভাবছেন, এটা আদৌ অতটা ভয়ঙ্কর কোনো জিনিস নয়। এটা হচ্ছে কম্পিউটারের একটা আপগ্রেডেড সংস্করণ, যেটা ডেটা অ্যানালাইসিস করতে পারে, ডেটা সিনথেসিস করতে পারে। এআই এর ব্যবহারগুলো একটু জেনে নিই। প্রথমত, এই আমার আগের প্রতিযোগী বললেন 3-4 বছর আগের কথা, করোনার সময় যখন সারা পৃথিবী বিধ্বস্ত, তখন ডাক্তার নার্সেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পেশেন্টদের ট্রিটমেন্ট করে গিয়েছেন। আবার অনেকে আক্রান্ত হয়েছেন ডাক্তারদের মধ্যে, তারা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, শুধু সভাপতি মহাশয়, আপনি বলুন, যদি এই ডাক্তারের জায়গায় কোনো একটি মেশিন কিংবা এআই থাকতো, সে কি মারা যেত? আজ থেকে 2 সপ্তাহ আগের কথা বলছি। এসএস ইনোভেশনের যিনি কর্ণধার ডক্টর সুধীর শ্রীবাস্তব, তিনি দিল্লিতে বসে 2000 কিলোমিটার দূরের ব্যাঙ্গালোরে হার্ট অপারেশন করলেন, টেলিরোবোটিক সার্জারি। একজন মানুষের প্রাণ বাঁচল একমাত্র এআই এর জন্য। দ্বিতীয়ত, ব্যাংকিং ক্ষেত্রে, এছাড়া অনলাইন শপিংয়ের যে প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোতে পছন্দ অপছন্দ মাফিকভাবে আপনার চয়েসকে আরও সুবিধা করে দিচ্ছে এই এআই। সে নিজের অ্যালগোরিদমের মাধ্যমে আপনার যে প্রবণতা সেটা বুঝতে পারছে। তৃতীয়ত, শিক্ষাক্ষেত্রে তিরুবনন্তপুরমের আইরিস নামক রোবট একটা অভিযোজিত শিক্ষা তৈরি করেছে, শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন নিয়ে এসছে। চতুর্থত, পরিবহনের ক্ষেত্রে এই যে এরোপ্লেন, তার যে অটো পাইলট মোড, সেটা এআই চালায়। আজকালকার দিনে অটো ড্রাইভিং কারও তৈরি হয়েছে। এআই আমাদের থেকে অনেক দিকে যেরকম এগিয়ে রয়েছে, তেমনি এটা মাথায় রাখতে হবে যে মানবীয় উৎকর্ষই কিন্তু এআইকে তৈরি করছে। প্রথমত, এআই 24x7 আওয়ার্স কাজ করতে পারে, মানুষ করতে পারে না। দ্বিতীয়ত, এআই সিদ্ধান্তহীনতায় ভোগে না, আর এদিকে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগে ভুগে দিনের পর দিন সময় নষ্ট করে যাচ্ছি। তৃতীয়ত, এআই কোনো সময় ভুল করে না যদি না মানবীয় উৎকর্ষের প্রভাব পড়ে, মানবীয় উৎকর্ষের ফলে যদি না তার প্রোগ্রামিং ভুল হয়ে যায়। তাই বলবো, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু কোনোভাবে মানবীয় উৎকর্ষের প্রতিবন্ধক নয়, বরঞ্চ কোনো এক সময় কোনো একভাবে মানবীয় উৎকর্ষ হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার সুপ্রসারে প্রতিবন্ধক হয়ে উঠে দাঁড়াতে পারে। আমার অনেক সপক্ষে যারা ছিলেন তারা বললেন বেকারত্বের কথা, অনেকে অনেক উক্তি দিলেন। আমি একটা প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। আমেরিকায় 1955 সালে, 70 বছর আগে যে এআইয়ের ভাবনা শুরু হয়েছিল, সেটা আগেই বললাম। ওই সময় বেকারত্বের হার ছিল 4.2%। আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে তার মাত্রা 2.4%ই রয়েছে, বরঞ্চ কমে গিয়েছে। আর ভারতে সেটা ছিল 0.21%, আজকের দিনে দাঁড়িয়ে 6.9%। তাহলে কি অটোমাইজেশনের দিক দিয়ে আমেরিকা আমাদের থেকে পিছিয়ে আছে? মোটেই নয়, বরঞ্চ ফ্যাক্টরটা হচ্ছে জনসংখ্যা। আমার যে সমস্ত বন্ধুরা সপক্ষে বললেন তাদেরকে বলবো, একটু নজরটা ঘুরিয়ে দেখুন। জনসংখ্যা বৃদ্ধির হার গত 70 বছরে আমেরিকাতে 2.1%-এর কাছাকাছি, যেখানে ভারতবর্ষে তা প্রায় 5%-এর কাছাকাছি হয়েছে। এই কারণে অনেক মানুষ বেকার হচ্ছেন। সুতরাং আপনারা নিজেদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করুন, নাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং যেহেতু মানবীয় এক্সেলেন্স করবে, সেহেতু হিউম্যান এক্সেলেন্সই একমাত্র পারে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এগিয়ে নিয়ে যেতে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনোদিন আমাদের থেকে এগিয়ে যেতে পারবে না। ডারউইনের অভিযোজনবাদ থেকে বলছি, কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্নত করব আমরাই, এবং এটা যত উন্নত হবে তত অভিযোজিত হবে আমাদের মাথা, তত অভিযোজিত হবে আমাদের এক্সেলেন্স, আমাদের ক্রিয়েটিভিটি। আমরাও এর সঙ্গে মানিয়ে নিতে থাকবো। আর যদি মানিয়ে নিতে না পারি, এই যে আমূল পরিবর্তন, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানের সাগরে এক পরিবর্তন এনেছে, তাহলে এটাকে মানিয়ে না নিতে পারলে আমরা কিন্তু একদিন ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাব। ধন্যবাদ। এরপর